কারণ আপনি আগে থেকে দেখে ফেলবেন এটা সিস্টেমটা কিভাবে করতে স্যার কি টাইম দিয়ে রাখছিলেন যে এই সময় এটা স্যার এতক্ষণ তো আসেনি আমি তো জানি আপনারা এই কাজ করবেন কাজ ফেসিলিটি করবে এটা তো জানতাম না ভালো হয়েছে সবাই দেখতে পারতেছে স্লাইড আগে তো সমস্যা হতো দেখা যেত না পেছন দেখা যেত না এখন জাস্ট ক্লিক করে সবাই ওপেন করে দেখবেন হ্যাঁ হ্যাঁ ওপেন সোর্স কন্ট্রিবিউট করবেন অবশ্যই ভুলভাল কোড কন্ট্রিবিউট করেন না আবার স্যার তো চেক করে দেখবেন যেটা ভালো সেটাই করে দিন নাকি স্যার আগে অ্যাকসেপ্ট করবেন তারপর একটা বকবেন তারপর আগে না 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 মেইনে মনে মার্কস দেবে না অন্য তো হয়তো মার্কস দেবে না তো আজকে হচ্ছে আমাদের ল্যাব ক্লাস এই পিসির সামনে বসতে হবে আপনার পিসি করে আসছে তোমার পিসির সামনে বসুন তো তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে লাস্ট ক্লাস যেটা ছিল সেখানে আমরা রিকোয়ারমেন্ট নেওয়া শিখছি এসআরএস সম্পর্কে জানছি তো আজকে আমরা হচ্ছে ফর্মালি এসআরএস কিভাবে লিখতে হয় সেই জিনিসটা শিখব এসআরএস অ্যাকচুয়ালি আজকে প্র্যাকটিক্যালি এসআরএস এর সাথে আমরা লাস্ট ক্লাসে ইউজ কেস ডায়াগ্রাম দেখছিলাম তো ইউজ কেস ডায়াগ্রামটা মনে হয় না আজকে কভার করতে পারবো তো জাস্ট এসআরএস টা লেখার চেষ্টা করব ইউজ কেসটা হয়তো নেক্সট ল্যাবে ট্রাই করব আর কি তো রমজান মাস 2 ঘন্টা তো না 1 ঘন্টা ক্লাস তো দ্যাটস ওয়াই হাফ টপিক কভার হবে অবজেক্টটা কভার হবে না তো এই হলো বিষয় তো এটাই আমরা ট্রাই করব আজকে তো এই হচ্ছে আমাদের আজকের পার্ট যে আমরা এটা করতে চাচ্ছি যে আইট্রিপলি এসআরএস স্ট্রাকচার সম্পর্কে জানবো কি কি থাকতে পারে তারপরে এসআরএস এর ফাংশনাল নন ফাংশনাল সিস্টেমগুলো লেখার চেষ্টা করব মেইনলি এখানে বেশি ফোকাস করব ফাংশনাল নন ফাংশনাল রিকোয়ারমেন্টগুলোতে আর অনেক কিছু আছে সেগুলোও দেখবো আর কি অ্যাক্টরগুলোকে আইডেন্টিফাই করব ইউএমএলটা হয়তো বা স্কিপ করব আর কি আজকে তো এই হলো বিষয় আমরা শুরু করছিলাম হচ্ছে রিকোয়ারমেন্ট নিয়ে তো রিকোয়ারমেন্টের সাথে হচ্ছে আমরা আজকে লাস্ট ক্লাসে মডেল দেখলাম তো এই এসআরএস এর মধ্যে হচ্ছে আমরা পুরো জিনিসটা কভার করব এই এসআরএস এর মধ্যে ইউজ কেসটা ঢুকবে আর কি তো এসআরএস টা শুরু করব লেখা এই এসআরএস এর মধ্যে যত রকমের মডেল আমরা শিখবো আচ্ছা আমরা তো অনেক রকমের মডেল দেখলাম লাস্ট ক্লাসে যত রকমের মডেলগুলো দেখবো সব এই এসআরএস এ অ্যাড হবে আর কি তো মেইনলি এসআরএস টা লেখার পরেই আমরা এই ইউজ কেস ডায়াগ্রাম বলেন যত রকমের ডায়াগ্রাম বলেন সব এটার ভিতরে একটা করে অ্যাড করা শুরু করব তো আজকে এই এসআরএস টা লেখাটাই হচ্ছে আজকে মেইন পার্ট এসআরএস কি মনে আছে আপনাদের সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন রাইট তো এইটাই হচ্ছে এটার ভিতরে আমাদের কম্প্রিহেনসিভ ডেসক্রিপশন থাকে আমাদের সফটওয়্যারটা সম্পর্কে যে সফটওয়্যারটা আমরা ডেভেলপ করতে চাচ্ছি এই ডেভেলপমেন্টটা কিভাবে করব কে কি করবে কোন রোল প্লে করবে কি কি ফাংশনালিটিস থাকবে সব কিছু এই এসআরএস এর মধ্যে থাকে তো এই এসআরএসটাকে সুন্দরভাবে লিখতে হয় নাহলে পরে একটা স্ট্যান্ডার্ড মেনটেন না করলে পরে আসলে ভিজিভিজি হয়ে যাবে এক একজন একভাবে লিখলে পরে কেউ কিছু বুঝবে না আর কি যাতে একটা স্ট্যান্ডার্ড ফলো করে দ্যাটস ওয়াই হচ্ছে আমরা আইট্রিপলি স্ট্যান্ডার্ড ফলো করতেছি তো দ্যাটস ওয়াই হচ্ছে এখানে আমরা আইট্রিপলি যে স্ট্যান্ডার্ডটা আছে সেই স্ট্যান্ডার্ড ফলো করে কীভাবে লেখা যায় সেটাকেই আসলে আমরা দেখব বুঝে গেছে তো এটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম ডিটেলসগুলো তো আইট্রিপলি যে স্ট্রাকচারটা আছে সেটার ভিতরে এই কয়টা মেইন পার্ট আছে যে ইন্ট্রোডাকশন ওভারঅল ডেসক্রিপশন স্পেসিফিক রিকোয়ারমেন্টস একটা মিনিট হ্যালো
এই গেলাম সাইডের পার্ট আজকে করে যাও তো ওই যে সাইডের পার্ট পাইছি ফিক্স কর দেখছি আমি কোনটা স্লাইড পাওয়ার দেবো তো মেইনলি হচ্ছে স্পেসিফিক রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের মেইন ফোকাস, কারণ এখানে হচ্ছে মেইন ফাংশনগুলো থাকে। তো এটার ভিতরে কিছু সাবসেকশন থাকে, যেমন যদি আমরা ইন্ট্রোডাকশনের কথা চিন্তা করি, ইন্ট্রোডাকশনের পারপাস আছে, স্কোপ আছে, ডেফিনেশন আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের এইগুলোর মধ্যে আছে। তো আবার যদি 3 নাম্বার পয়েন্টের ভিতরে চিন্তা করি, তখন ফাংশনাল রিকোয়ারমেন্ট, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, এই আদার্স কিছু সাবসেকশনও এর ভিতরে থাকে। ঠিক আছে, তো সেইগুলোই আমরা কভার করার চেষ্টা করব। তো এই জিনিসগুলো আমরা আজকে লিখবো নিজের হাতে কলমে। এনএল বলা আছে যে ডেসক্রিপশন, স্টেক হোল্ডার্স, ফাংশনাল রিকোয়ারমেন্টস এবং নন ফাংশনাল রিকোয়ারমেন্টস, এগুলোর ভিতরে যে সাব টপিকসগুলো আছে সেগুলো তো কভার করার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের এসআরএস এর স্যাম্পল। সবাইকে এই পেজটাকে ওপেন করতে পারছেন আপনাদের পিসিতে? জি স্যার ওপেন করতে হবে, নাহলে পরে তো এই স্যাম্পল যদি আপনার কাছে না থাকে নিচের জন্য স্যাম্পল বানাতে পারবেন না। তো আমাদের যে এসআরএস, এই এসআরএস এর যে মেইন ডকুমেন্ট, এটা গুগল ডক ধরতে পারেন, ওকে? কারণ কেউ মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করে, কেউ গুগল ডকে কাজ করে, একটা না একটা জায়গায় কাজ করে। আবার অনেক টুলও আছে, যেসব টুলের মধ্যেও কাজ করা যায়, যেমন নোশন টোশন, এরকম অনেক টুল আছে, সেই জায়গায় আপনারা কাজ করতে পারেন। তো আমরা বেসিক্যালি একটা গুগল ডকে আপাতত কাজ করব। তো ধরি এটা হচ্ছে একটা গুগল ডক, বাম পাশে যেটা দেখতেছি। তো এটা একটা ফরম্যাট আর কি, আপনি লিখতেছেন সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, আপনার প্রজেক্টের নাম দিলেন। তো এই প্রজেক্ট বলতে এই যে স্পেসিফিকেশন একটা ভার্সন থাকে, যা এখন কোন ভার্সনটা চলতেছে, 1 নাম্বার ভার্সন, 2 নাম্বার ভার্সন। ভার্সন বলতে বোঝায় ইন ফিউচারে তো এটা চেঞ্জ আসতে পারে, কোনো না কোনো চেঞ্জের যদি আসে, আমি যাতে এটা দেখে বুঝতে পারি যে আচ্ছা এটা হচ্ছে 1 নাম্বার ভার্সনের রিকোয়ারমেন্ট এরকম ছিল, 2 নাম্বারে যেটা চেঞ্জ হয়েছে। সো দ্যাটস তাই আমরা ভার্সন বলবো। এটা কবে পাবলিশ হয়েছে এই ভার্সনটা, সেটা হচ্ছে সেখানে মেনশন থাকবে। প্রিপেয়ার্ড বাই যারা যারা এটার সাথে কন্ট্রিবিউট করছে এই ভার্সনে বা এই সফটওয়্যার এসআরএস বানাইতে, সবার নাম আমরা এখানে দিয়ে দিব যে কারা কারা এখানে কাজ করছে। তো এটা যে এখন ম্যান্ডেটরি করবেন ওটা তা না, আপনি দেখা করে দিলেন না, সমস্যা নেই, ঠিক আছে? যদি মেনটেন করে সেটা আপনার জন্য বেটার, না মেনটেন করলেও নাই, নাও করতে পারেন, বুঝে গেছে? সো আপনার যদি একটা গুগল ডক বানান, তো প্রথমে আপনাকে এইভাবে করে একটা স্ট্রাকচার বানাতে হবে, আপনি যেভাবেই বানান। গুগল ডকে তো সবাই কাজ করতে পারেন, আর কোনো কনফিউশন আছে গুগল ডক নিয়ে? ওকে, তো একটা গুগল ডক খুলে ফেলেন, একটা গুগল ডক ওপেন করেন সবাই। অনেক ফুল স্ক্রিন থাকে আপনারা যে যে প্রজেক্টের জন্য কাজ করতেছিলেন বা চেঞ্জ করতে পারেন, যেটা লিখতে চান, মনে হয় যে না আমি এটা নিয়ে কাজ করতে পারবো, সেরকম ভাবে এরকম কিছু একটা লিখে ফেলবেন। গুগল ডক ওপেন করেন, গুগল ডক না আইডিয়া এটা সাবমিট করতে হবে সবার। লেখেন 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 সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন লেখেন, তারপরে লাইনে লেখেন লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, তারপরে লাইনে লেখেন ভার্সন 1, তারপরে লাইনে লেখেন আজকের ডেট, তারপরে এটার ডিফেক্ট বা হচ্ছে আপনার নাম, এটা ঠিক করে এখানে লেখা আছে। উপরে এসআরএস লিখতে হবে না, কারণ অনেকজন বুঝবে না এই ডকুমেন্টটা কি, কিসের ডকুমেন্ট। ভার্সন
দেন, তারপরে যে ভার্সনে আছে ডেট আছে, ডেট দেন, আপনার নাম দেন, ডিফারেন্ট টাইপ সুন্দর করে করে যখন আমি অন্য কথা বলবো আগে থেকে টাইপ করে তারপরে আপনারা এই যে আমরা গুগল ডক করতেছি, গুগল ডকে আমরা এসএমএস বানাবো। এই দিনে হ্যাঁ সেম ভাবে দেখেন আপনার জন্য লিখবেন, আপনি তো লাইব্রেরি নিয়ে কাজ করতেছেন না, লাইব্রেরি নিয়ে কাজ করতে যাচ্ছেন সেটা নিয়ে লিখবেন। আপনি যদি নিয়ে কাজ করতে না বাই ওটা জন্য আপনারা চেঞ্জ করতে পারেন, যে মনে করতেছেন যে না আমি এটা নিয়ে লিখতে চাচ্ছি সেটা করতে পারেন। স্যার এমন একটা যেটা অনেক ছোট হইব কাজটা। বানাবো ওই লেখা লিখছেন না না ওই প্রিভিয়াস সিলেক্ট করতে এরকম না, যে কোনোটা সিলেক্ট করতে পারেন। এই আপনি রাইটিং এ কাজ করছেন কেন? লাইক কপি করে বসে দিয়েছেন কাজ করে। নিজেরটা লিখবেন, আমারটা লেখা লাভ আছে তো আমি কষ্ট করে লিখছি। আপনি যে চিন্তা করে লিখতে যাচ্ছেন সেটা আপনার লিখতে হবে। সবাই তো লাইব্রেরি লিখছে না বুঝছি এটা লিখছে চলো শিখাইটা একটু বোর্ড করে দেন, দেখেন কি কি তো নেই আপনার চলো শিখাইটা। আপনার এসআরএস বড় হয়ে গেছে, চলো শিখাই ছোট হয়ে গেছে। ওকে এতটুকু ডান। তাড়াতাড়ি লিখতে হবে, এত লেট করলে পরে এসআরএস সারা জীবন লাগে যাবে শেষ হইতে। ঠিক আছে? আপনাদের হইছে প্রথম এটি বড় ছোট পরে করবেন, আগে নিজের টুক লিখে নেন তারপর বড় ছোট করেন, কারণ সময় নাই তো বুঝলেন নাই, আমাদের জন্য সময় কম আসছে। কই গেল আপনি সব রাজনীতি কোন দিছেন নাম্বার না নাম্বার কোন আপনার নাম দিবেন, এটা তো আপনি আগে স্মৃতি নেবেন ওটা আমার ফ্রেন্ড এই কম্পিউটার থেকে বসগুলা নিজে থেকে টাইপ করতে হবে, নাহলে ভুলে যাবেন পরীক্ষার সময়। ওকে ম্যাক্সিমাম হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেজ, যে আমরা প্রথম পেজে মনে করেন যে এতটুকু ইনফরমেশন দিলাম। তো যখন আমরা পেজটাকে উল্টাবো, পেজটা উল্টানোর পরে হতেছে আমরা দেখব হচ্ছে একটা রিভিশন হিস্টোরি। আপাতত আমাদের কোনো রিভিশন নেই। রিভিশন হিস্টোরি বলতে কি, এই যে 1.0 আপনি লিখছেন, দুদিন পরে মনে করেন রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়েছে, হ্যাঁ ভার্সন। তো এই 1.0 তে কি চেঞ্জেস আসছে, এই চেঞ্জেসটা কে করছে, সেটা হচ্ছে এখানে হিস্টোরিটা থাকবে। বুঝে গেছে? তো মনে করেন যে আমাদের আগে একটা ভার্সন ছিল, সেই ভার্সনটা অন্য একজন তৈরি করছে অথবা আপনিও তৈরি করতে পারেন। তো এই হিস্টোরিটা আপনাদেরকে পরের পেজে দিতে হবে, পরের পেজ নেক্সট পেজে। তো এটাকে সুন্দর করে এক পেজের মধ্যে যাতে দেখা যায়, মনে করেন প্রিন্ট করলেন, প্রিন্ট করলে আপনাদের এরকম ওই যে ফ্রন্ট পেজে যে অ্যাসাইনমেন্ট দেওয়ার সময় ফ্রন্ট পেজ থাকে, ফ্রন্টে কি বলেন কভার পেজ, না কভার পেজ দেন। এটা ধরেন আমাদের সেই কভার পেজ, আগের পেজটা ছিল কভার পেজ। তো এটা কভার পেজের মতন করে সুন্দর করে ডিজাইন চেঞ্জ করে দিতে হয়। এটা পেজ হিসেবে আমরা দেখতেছি যেটা ডিভিশন হইছে এত। তো এটা একটা সেকেন্ড পেজে আপনারা টেবিল তৈরি করেন, টেবিল তৈরি করে টেবিলের নাম দিবেন ডিভিশন হিস্টোরি, সেখানে একটা কলাম দিবেন, দিয়ে এখানে স্যাম্পল দুটো ড্রয়িং করতে পারে, যে কোনো কিছু লিখতে পারেন, যে 5 দশমিক থেকে 9 দশমিক। হ্যাঁ পরের পেজে যাবেন। র‍্যান্ডম ডাটা দিব হ্যাঁ র্যান্ডম ডেটা দিয়ে দেন, যে কোনো কিছু দিয়ে দেন। মনে করেন ফার্স্ট পেজ সেকেন্ড পেজ ছয়টা করে যে কোনো কিছু দিয়ে দেন। কিন্তু এটা মিনিংফুল ডেটা লিখতে হবে, যেটা আমরা এখন মিনিংফুল কিছু চেঞ্জ করি না, জাস্ট তো এটা কিন্তু ইন ফিউচারে যে চেঞ্জেসটা করছেন একটা সামারি থাকবে, যে আমরা এএনএফআর চেঞ্জ করছি বা ফাংশনাল রিকোয়ারমেন্ট চেঞ্জ করছি, যেটা চেঞ্জেস হবে স্পেসিফিক ডেসক্রিপশনে ওই জিনিসটা লিখতে হবে, সামারিটা লিখতে হবে, কারণ আপনি তো অনেক কিছু চেঞ্জ করতে পারেন।
হুম এই ভাই এটা একদম কি থাকে পরে আমরা চিন্তা করব ভার্সনটা মানে কি কোন ভার্সনটা রানিং ছিল ওটাতে আমরা কাজ করছি নাকি আমরা কাজ করার পর কোন ভার্সন আসছে? দুইটাই প্রথম ভার্সনে মনে করেন 0.1 ছিল ইনিশিয়াল ড্রাফট 1.0 তে ফাইনালাইজ করতে মানে এই চেঞ্জেসগুলো আসছে যে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট অ্যাড করা হয়েছে ডেটাবেস কনস্ট্রেইনগুলো আপডেট করা হয়েছে ঠিক আছে এই ভার্সনে কি চেঞ্জেস আসছে সেগুলো সবকিছু থাকবে যেমন আমরা যদি এখন 0.1 চিন্তা করি সেটা তো আমাদের এখনকার ইনিশিয়াল ড্রাফট 0.1 তো প্রথমবার যাতে লিখতে পারেন যে আমাদের ইনিশিয়াল ড্রাফট এখন লিখতেছি এরকম কিছু আপনারা লিখতে পারেন এতটুকু ক্লিয়ার সবার কার কোনো কনফিউশন তো এরপর হচ্ছে থাকে টেবিল অফ কন্টেন্ট যেমন কোন পেজে কি আছে এটাও একটা টেবিল উপরে যে ট্যাগের থাকে এটা আরেকটা পেজ নেক্সট পেজ যে এই প্রথম পেজে থাকবে হচ্ছে ইন্ট্রোডাকশন হচ্ছে 2 নম্বর পেজে থাকবে ক্লাস 2 নম্বর পেজে থাকবে তো পেজ নাম্বারটা পরে আপডেট করতে হবে অ্যাকচুয়ালি কারণ আপনি তো এখন পরবর্তী পেজগুলো জানেন না পরে একদম যখন শেষ হয়ে যায় তখন হচ্ছে এই পেজ নাম্বারগুলো পরে বসে দিতে হবে একটা গ্রাফ বানায় রাখেন এগুলো কন্টেন্ট লিখে যে একটা কলাম থাকবে নাম্বার তারপর একটা টাইটেল আর লাস্টের কলামে হচ্ছে পেজ নাম্বার কত হ্যাঁ তো দুই তিনটা লেখেন প্রথম দুই তিনটা লিখে তারপরে আমরা যখন সেকশনগুলো লিখবো তখন লিখতে এসে এই সেকশনের নাম লিখবো এবং ওই পেজটা কত নাম্বার পেজে আছে সেটা লিখবো বানা বসেছেন কেন আমার মনে হয় ডকুমেন্টের সাইজ হচ্ছে এরপরে তো সলিউশন করি কেন এটা দেন এটা কি টেবিল এটা কি টেবিল টেবিল কন্টেন্টটাও টেবিল অনেকদিন কাজ করতে দিতে না কন্ট্রোল দেন কন্ট্রোল দেন ডাইরেক্ট না আপনি টেস্ট করছেন কন্ট্রোল কি দিয়ে মনে হয় বসাই দিতে এই কারণে যদি টাইপ করেন তাহলে ঠিক থাকে এটা স্যাম্পল ডেভেলপমেন্ট তৈরি করেন এটা বের করে এই ওয়ার্ডটা বের করো তাহলে আপনি পাবেন অ্যাড্রেস পাবেন হ্যাঁ হ্যাঁ এটা সেকেন্ড তো দিতে হবে এটা একটা দেশ অনেক সেকেন্ড তো শুধু রিভিশন দিতে হবে ফার্স্ট পেজে না ফার্স্ট পেজে শুধু ফার্স্ট রিভিশন সেকেন্ড পেজ এটা থার্ড পেজ কি বলবো যেটা এই স্যাম্পল টেবিলটা ফর্ম তৈরি করে আপনি তো অনেক কিছু লিখেছেন এই যে এটা জানেন তারপর একটা বানাতে দেখেন আপনার একটা পেজ দেওয়া আছে নেক্সট পরের পেজে যান পরের পেজে ইন্ট্রোডাকশন আছে স্যার এটা পরের পেজ হ্যাঁ এটা তারপর যেগুলো কোনো আপডেট হবে আস্তে আস্তে এটা বড় হবে না তো এটা তো আমরা সব করে আপডেট করব কন্ট্রোল এন্টার দেন সবগুলো বড় পেজে করার কোনো শর্টকাট নেই কমান এন্টার দেন কপিতে অপশন মানে এন্টার দেন আপনার নেক্সট পেজে আসবে সিলেক্ট করলাম হ্যাঁ তারপর
কিন্তু এটা বেশি রিসোর্স কি হয়েছে আমি তো আচ্ছা, এটা মানে এটা দিয়ে নিতে যাচ্ছেন আচ্ছা আচ্ছা সেটা উচিত না। তো যাদের হয়ে গেছে তারা স্লাইড দেখে পরবর্তী পার্টটা করতে থাকেন, যাদের হয় নাই তারা এটা করেন। এগুলো করলে কি সেকশন ডায়াগ্রামগুলো লিখবো? হ্যাঁ লেখেন, যে একটা স্যাম্পল লেখেন, 1 নাম্বার ইন্ট্রোডাকশন, 2 নাম্বার তো স্যাম্পল যেটা লেখেন, পরে এটা যখন লিখছেন তখন ওই পেজের টাইটেলটা এখানে বসে। যাদের হয়ে গেছে তারা আপনাদের প্রজেক্টের জন্য ইন্ট্রোডাকশনটা পরবর্তী পেজে লিখেন। ইন্ট্রোডাকশন যে আপনাদের প্রজেক্টের পারপাসটা কি, যে কেন এইখানে আসলে কি করতে যাচ্ছেন, আসলে কি বিষয় আর কি। তো এই জিনিসটা আপনি এখানে বলবেন যে এটা হচ্ছে আমরা এলএমএস নিয়ে কাজ করতে যাচ্ছি, এলএমএস এর ডিটেইলস হচ্ছে পেজে থাকবে, এইগুলা নিয়ে কথাবার্তা বলবেন যে এই লেখাটার পারপাসটা কি, আপনি যে লিখতেছেন কি পারপাসে লিখতেছেন। এখানে এক্সাম্পল দেওয়া আছে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য, তো আপনারা সিমিলার এক্সাম্পল এই এক্সাম্পল চিন্তা করে আপনাদের জন্য যেভাবে যায় ওইভাবে লিখবেন, এক লাইন বা 2 লাইনে। পরে ডেসক্রিপশনে পেজ নাম্বারটা পরে পরে লিখবো আমরা, পরে এটাকে ফাইনালাইজ করবো না। এটা আমার নিজের কন্টেন্ট, নিজেকে বের করে সার্ভিস করতে পারবো। স্যার নিজের মধ্যে আপনার মধ্যে কি হবে নিজের মধ্যে অপশন ছিল না তো পরে আপনারা সার্টিফিকেট না না আমি অ্যাকসেপ্ট করি না। এটা আমার কন্টেন্ট নিজের মনে করে নিয়ে যাওয়া যাবে না, নিজে টাইপ করতে হবে। স্যার পারপাস এখন কি লেখো এটাই তো পারপাস। আপনারা আপনারা লিখবেন, আপনি পারেন এটা তো আমার ইমেল। হ্যাঁ পারপাস হচ্ছে এই যে ডকুমেন্টটা লিখতেছেন এটা কেন লিখতেছেন, এটাই পারপাস। এই যে যে আপনি একটা প্রজেক্ট করতেছেন, এই প্রজেক্টের এই ডেভেলপারটা কাজ করবে হবে, এটাই তো। সবাই মিলে আপনি যেটা যে লিখতেছেন আর কি, এই পারপাসে লিখবেন, এটা লেখার মানে সবাই এটা বুঝতে পারবে। হ্যাঁ অ্যাসাইনমেন্ট যেটা ডেসক্রিপশনে লিখছি না ওটা লিখে দিব ওখান থেকে এটা নতুন কিছু এক্সপেক্ট করতেছি। স্যার ডেসক্রিপশনে লিখছি না ওটা লিখে দিব এটা পারপাসে একদম সমস্যা নেই, এটা এসএসএল কাজ, এটা কমপ্লিকেটেড পারপাস। একই রকম হওয়া এসআরএস পারপাসটা প্রবলেমের পারপাস এসআরএস যে এসআরএস সম্পর্কে আমি তো সবার সেম এসআরএস না 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 সবার পারপাসটা এক হবে না, এটা তো আমি ছোট করে লিখছি, নরমালি আরো বড় হয় আর কি। আপনারা স্যার এইটা শুধু আমাদের এই বইয়ের পারপাসটা কি এটা বলছি, এই বইয়ের পারপাসটা হচ্ছে এটা, এই কারণে হচ্ছে আমরা এই বইটা আমরা আমাদের কি পারবো না এটা বলতেছি, এটা কেমন হবে তো দুনিয়ার যত এসআরএস আছে সব এসআরএস তো সেম হয়ে যাবে। এই যে এখানে কি বলছে এটা পড়ছেন, এটাই আপনার জন্য যেটা আসবে সেই রকম ভাবে লিখবেন, মানে সবাই পেশ করা যাবে না। চিন্তা করতে হবে।
করছি প্রচুর চিন্তা এটা তোমরা করতে চিন্তা করো এটা আর বড় লাগে না এটা শুরু করো তোমরা 7 নম্বরে এটা লেখা আছে এই যে সফটওয়্যার রিকোয়ারমেন্ট লেখাটা এই মধ্যে লেখা হ্যাঁ হ্যাঁ বলতে পারি দেখে আপনি আপনার মতন করে আপনার জন্য দিতে না 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 কপি করতে হবে কেমন সুন্দর না দেখেন আপনি না 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 এটা দিলেই তো জিরো হয়ে যাবে তাহলে স্যার ইয়া করি ওটার কি কয় প্যারাফ্রেজ করি বিষয়টা তো যাদের শেষ পারপাস এবং স্কোপ আপনারা নিজেদের প্রজেক্টে বড় করে লিখবেন এখন যেহেতু ড্রাফট করতেছি ছোট করে লিখলেই হবে তো ডেফিনিশন অ্যাক্রোনিম এবং অ্যাপ্লিকেশন এটা মানে হচ্ছে আপনি ডকুমেন্ট করতে গেলে অনেক রকমের শর্ট টার্ম ব্যবহার করতে পারেন যেমন যে আইএসডি কোর্সটা আমরা শর্ট টার্ম ব্যবহার করি ইনফরমেশন সিস্টেম ডিজাইন না বলে তো এরকম এই শর্ট ফর্মগুলো কি কি এলএমএস লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম মানে এলএমএস গুলো থেকে লেখা থাকবে আমি এলএমএস দেখা মানে বুঝবো যে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম আইএসডি কথা যদি লেখা থাকে তখন বুঝবো যে এটা হইতেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার এরকম কি কি অ্যাপ্লিকেশন আপনি ইউজ করছেন সেটা হইতেছে এখানে মিনিং করতে হবে তো এটা অপশনাল যে এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন রেফারেন্সও যে কোথায় কোথায় থেকে আপনি এটা যদি কোনো ডকুমেন্ট কালেক্ট করেন কোথা থেকে কালেক্ট করছেন তো সেই রেফারেন্সগুলো হচ্ছে এখানে থাকবে ওভারভিউ অপশনাল যে এই পুরো জিনিসটা সম্পর্কে একটা ওভারভিউ দেওয়া যে আমরা এই জিনিসগুলো করতে চাচ্ছি তো এই পার্টটা অপশনাল এটা আপনার থাকতেও পারে নাও থাকতে পারে বাট আপনারা মেইন প্রজেক্ট করবেন মেইন প্রজেক্টে আপনাদের প্রজেক্ট এসএমএস করবেন তখন কিন্তু পুরোটাই দিতে হবে দেন হচ্ছে 2 ওভারঅল ডেসক্রিপশন এখানে হচ্ছে প্রোডাক্টের পার্সপেক্টিভ বলা আছে দ্য এলএমএস ইজ স্ট্যান্ডালোন ওয়েব বেস সিস্টেম ডিজাইন ফর স্মল টু মিডিয়াম সাইজ লাইব্রেরিজ টু অটোমেট ডেইলি অপারেশন প্রোডাক্টের পার্সপেক্টিভটা কি যে কিভাবে একটা প্রোডাক্টটা কাজ করবে এটা হাই লেভেলের কথাটা যেভাবে এই প্রোডাক্টটা কাজ করবে এটা আমি চাচ্ছি ঠিক আছে তো এই প্রোডাক্টের পার্সপেক্টিভ এবং এটার মেইন ফিচার বিজনেস রিকোয়ারমেন্ট যেটা ইউজার আপনাকে যেটা বলছে মানে ক্লায়েন্ট আপনাকে যেটা বলছে যে আমরা এটা করতে চাই একটা ফাংশনালিটিসগুলো কি কি সে আপনার কাছে চাচ্ছে সেটা হচ্ছে এখানে লিখবে তো এইটা আপনার লিখতে হবে 2 নাম্বার পয়েন্ট দিয়ে লিখবেন 2.1 এবং 2.2 দিয়ে দুটো পয়েন্ট লিখে দেবেন তাকে হেডিং থাকবে ওভারঅল ডেসক্রিপশন তারপরে এটা পয়েন্ট হচ্ছে এখানে লিখবে ফন্টে বড় করে লিখে নেন যাদের ফন্টে ছোট আছে বড় করে বানান ফন্টে একটু বড় করে মানে আমরা লাগবে হাতে একটা দেখি না দেখে বলবো ইন্ট্রোডাকশন কমপ্লিট থাকবে না তো আমি স্লাইড আলাদা করে দিলাম আর এজন্য আমি ইন্ট্রোডাকশন দিতে পারবো না তো যারা দেখে কোন মেজে না না ওইটা পরে ইন্ট্রোডাকশন দেখো লিখছেন এটা লাগবে না এটাই আপনি ইন্ট্রোডাকশন এরপরে এক ইন্ট্রোডাকশন লাগবে হ্যাঁ আমি স্লাইড চেঞ্জ করতে বলে এটা হবে
ওভারঅল ডিসক্রিপশন কি স্যার ওই ইন্ট্রোডাকশনের পেজের মধ্যেই থাকবে না এটা পয়েন্ট দেখে আপনার ডিজাইন করে কোনো রাখেন একটা যেমন দেখা যাচ্ছে প্রোডাক্ট বেস পার্সপেক্টিভ অ্যাক্টিভ গেছে না হেডারটা লেখা করে কিছু পড়ে দেবে কিভাবে লিখবেন না সুন্দর করে যাতে মানুষ বুঝতে পারে সেভাবে লিখবেন এখানে ওই নিয়ে আসছেন মনে হলো যে একদিনের কাজ করে সবাই লিখতে মানে ওই ইন্ট্রোডাকশনে ওই কন্টেন্ট দেওয়া এখনো ওয়ান থাকলে এগুলো পরে বাকিগুলো স্কিপ করে গেছে আইডিয়াল ফাংশন মানে এটা থাকে ক্লায়েন্ট ডেটা থেকে ক্লায়েন্টের কন্ট্রোল এটা সেটাই ওভারঅল ডেসক্রিপশন এর দুটো পার্ট পড়াশোনা এগুলো প্রোডাক্টের পার্সপেক্টিভ লাগতেছে আমি তো আইডি লেগেছে আমরা তো আমি পরে আসি পেজ নাম্বার দেখেন পেজ নাম্বার 12 ওকে যাদের হয়ে গেছে তারা পরবর্তী স্লাইডে চলে যাবেন পরবর্তী স্লাইডে যেটা আছে সেটা হচ্ছে ইউজার ক্লাস এন্ড ক্যারেক্টারিস্টিক্স এটা আমরা আপাতত স্কিপ করতেছি যে এখানে অ্যাডমিন ইউজার থাকবে স্টুডেন্ট ইউজার থাকবে তারা এটা করতে পারবে এটা হাই লেভেলের কথাবার্তা যে ইউজার এটা বলছে যে অ্যাডমিন হচ্ছে এই জিনিস কাজ করতে হবে ইউজার এই কাজ করতে হবে এই জিনিসগুলো হচ্ছে এখানে মেনশন থাকে তো এটা অপশনাল এটা না লিখলেও হবে অপারেটিং এনভায়রনমেন্ট যে আমরা এটা কিসে ব্যবহার করব যে এটা ওয়েব ব্রাউজারে ব্যবহার করব সার্ভার কিসে রান করবে লিনাক্স সার্ভার রান করবে ডেটাবেস কি থাকতে পারে এই সমস্ত অপারেটিং এনভায়রনমেন্ট এখানে লেখা থাকে তো এটাও অপশনাল অনেক ক্ষেত্রে লিখতে পারে অনেক ক্ষেত্রে নাও লিখতে পারে আমরা স্কিপ করতেছি ওভারঅল ডেসক্রিপশনে আরো জিনিস আছে সেটা হচ্ছে ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টেশন কনস্ট্রেইন যে এই জিনিসগুলো মেইনটেইন করতে হবে যেমন প্রথম কথা যেটা বলছে মাস্ট ইন্টিগ্রেট স্ট্রিক্টলি উইথ এক্সিস্টিং ইউনিভার্সিটি এসএসও এটা মেইন করা হচ্ছে ইউনিভার্সিটির লগইন সিস্টেম মানে এই ল্যাব ম্যানেজমেন্ট সিস্টেমের কোনো নিজস্ব লগইন সিস্টেম থাকবে না এই লগইন সিস্টেম হচ্ছে কানেক্ট কি বলে লগইন উইথ গুগল থাকে না এরকম হচ্ছে লগইন উইথ ইউএমএস টাইপের সিস্টেম থাকবে যে তারা নিজেদের কোনো অথেন্টিকেশন সিস্টেম থাকবে না তারা সিস্টেম থেকে অথেন্টিকেট হয়ে আসবে ঠিক আছে এটাকে বলা হচ্ছে যে সিস্টেম মাস্ট সাপোর্ট 10000 কন্টেন্ট ইউজার একটা কনস্ট্রেন্ট দিয়ে দিয়েছে যে এই 10000 ইউজারের জন্য আপনাকে কিন্তু বানাইতে হবে স্ট্রিক্ট কমপ্লেক্স ইউনিভার্সিটি ডেটা প্রাইভেসি ল ওয়েব বেসড ওয়াই মাস্ট বি ইউনিভার্সিটি অ্যাক্সেসিবল ইউনিভার্সিটি সহজে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারে ডাটাবেস মাস্ট বি ব্যাকআপ সিকিউরিটি অন ডেইলি বেসিস এরকম যেসব কনস্ট্রেন্ট আপনাকে ডিফাইন করে দিয়েছে সেগুলো হচ্ছে আপনাকে এখানে লিখতে হবে অ্যাজাম্পশন এন্ড ডিপেন্ডেন্সি অ্যাজাম্পশন মানে হচ্ছে আমরা অ্যাজাম্পশন করে নিতেছি যে আমাদের ইউজারের ইন্টারনেট কানেক্টিভিটি আছে ঠিক আছে তারপরে কি লিখতে ইউজার হ্যাভ বেসিক কমপ্লেক্স যে এটা জানাতে গেলে বেসিক কমপ্লেক্স থাকতে হবে আমরা অ্যাজাম্পশন করে নিতেছি যে এগুলা থাকবে
ইন্টিগ্রেশন উইথ এক্সটার্নাল লাইব্রেরিজ এন্ড ক্যাটালগ সার্ভিস নট রিকোয়ার্ড। এটা হচ্ছে ডিপেন্ডেন্সিস, আরেকটা সার্ভিসের সাথে আমার সার্ভিস ইন্টিগ্রেট করতে হয়, সেটা ডিপেন্ডেন্সি যদি থাকে সেগুলো মেনশন থাকতে হবে যে এই জিনিসগুলো আরেকজনের সাথে আমার ডিপেন্ডেন্সি আছে। শুধু আমি প্রয়োগ করলে হবে না, তারও কিন্তু আমাদের আগে দিতে হবে। এই পয়েন্টগুলো সব আপনাদের এইখানে লিখতে হয় সাধারণত। তো এটা যে সবার ক্ষেত্রে থাকবে ব্যাপারটা তা না, এটা অপশনাল, বুঝতে পারেন নাও লিখতে। এটা চিন্তা করতে হবে আপনার প্রজেক্টের জন্য, আপনি চিন্তা করবেন যে আপনার ক্ষেত্রে কি কি কনস্ট্যান্ট থাকতে পারে, আপনাদের কি কি অ্যাজম্পশন করে নিতে হতে পারে, ঠিক আছে? তো বা কোনো আলাদা কোনো আছে কিনা, ডিপেন্ডেন্স আছে কিনা অন্য কোনো কিছুর সাথে, সেগুলো আপনি প্রজেক্টে চিন্তা করে করে অ্যাড করবেন, বুঝে গেছে? তো এটা আমরা স্কিপ করতেছি। এটা হচ্ছে স্কোপ এবং বাউন্ডারি সামারি, এটাও অপশনাল যে আপনার প্রোডাক্টের কন্টেস্টটা কি আপনি করে দিচ্ছেন কিনা, ইন স্কোপ বলতে আপনি করবেন কিনা। আর আউট অফ স্কোপ মানে আমরা এই জিনিসটাকে স্কিপ করতেছি, এটা আমরা ডিসকাস হয়েছে বাট এটা আমরা অ্যাগ্রি করিনি যে এটা আমরা করবো না। যেমন ইন্টিগ্রেশন উইথ এক্সটার্নাল ক্যাটালগ, মোবাইল অ্যাপ্লিকেশন, অ্যাডভান্স অ্যানালিটিক্স, এই জিনিসটা আমরা করবো না, এটা আমাদের আউট অফ স্কোপের বাইরে। ক্লায়েন্ট চাইছে কিন্তু আমরা কথাবার্তা বলে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের সময় অরিজিনাল ভিউ হয়েছে, এটা হয়েছে সেটা হয়েছে, আমরা একটা ডিসকাশনে আসছি যে এই জিনিসটা আমরা করবো না, ঠিক আছে? তো এই জিনিসগুলো কোন কোন জিনিসটা আপনাদের স্কোপের মধ্যে আছে, স্কোপ মানে হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করবো, আর আউটপুট মানে আমরা ইমপ্লিমেন্ট করবো না, সব কিছু কিন্তু লিখিত থাকতে হবে। ফাংশনাল রিকোয়ারমেন্টস পার্সোনাল রিকোয়ারমেন্টস হতে পারে, যে কোনো কিছু, অনেক কিছুই হতে পারে, এখানে সামারি দেওয়া আছে আর কি, ঠিক আছে? সব কিছু এখানে লিখিত থাকবে। যে যেমন অপারেটিং এনভায়রনমেন্ট বলতেছেন যে আপনি ক্রোমে সাপোর্ট করবেন, ফায়ারফক্সে সাপোর্ট করবেন না, এখানে লেখা থাকবে যে সাপোর্ট আমরা ক্রোমটা আমরা স্কোপের মধ্যে আছে বাট ফায়ারফক্স স্কোপের মধ্যে নাই, আউট অফ স্কোপ, এটা টু দি পয়েন্টে লেখা থাকবে, বুঝে গেছে? এটা স্কিপ করতেছি। এবার আমাদের 3 নাম্বার পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ফাংশনাল স্পেসিফিক রিকোয়ারমেন্টস, মানে ফাংশনাল রিকোয়ারমেন্টস। তো এইটাই হচ্ছে আমাদের মেইন পার্ট, ফিচারগুলা, যে কোন কোন ফিচার আমরা দিতে চাচ্ছি। তো প্রথম ফিচারটা হচ্ছে আমাদের বলা আছে ইউজার ম্যানেজমেন্ট। এখানে দেখেন আমাদের FR1 একটা আইডি দেওয়া আছে। FR মিন্স হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট। আমরা যদি FR1 বলি তাহলে আমরা সরাসরি এই ফিচারটাকে মিন করতেছে, এই ফাংশনটাকে মিন করতেছে যে দা সিস্টেম শ্যাল অ্যালাউ। এখানে দেখেন আমরা ওয়ার্ডটা শ্যাল ইউজ করছি, শ্যাল ইউজ করার কারণ হচ্ছে আমরা IEEE ফরম্যাট ইউজ করছি। তো IEEE স্ট্রিক্টলি এটাকে মেনশন করতে বলছে যে সবসময় শ্যাল ইউজ করতে হবে, এটা সিস্টেম বাধ্য এটা করতে যখন আপনি শ্যাল ইউজ করবেন। সো দ্যাটস ওয়াই IEEE বলার কারণে কিন্তু আমাদের শ্যাল ইউজ করতে হচ্ছে। তো এরকম প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আইডি দেওয়া আছে, গ্রুপ ম্যানেজমেন্টের একটা আইডি দেওয়া আছে, তারপরে দেখেন এখানে যতগুলো ফাংশনাল রিকোয়ারমেন্ট আমরা চিন্তা করছি সবটার জন্য ইউনিক আইডি দেওয়া আছে, যাতে আপনি ইন ফিউচারে ট্রেস করতে পারি যে এই ফাংশনসগুলো আমরা প্রোভাইড করবো। সো আপনারা এরকম 3 আগে লিখবেন স্পেসিফিক রিকোয়ারমেন্ট, দেন 3.1 এ হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্টস। আমাদের আরেকটা পার্ট আসবে 3.2 যেটা হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। তো দ্যাটস ওয়াই আগে আমরা ফাংশনাল রিকোয়ারমেন্টসের কিছু পয়েন্ট লিখে ফেলেন আপনাদের খাতায়, যে যে পয়েন্টগুলো আছে আপনাদের প্রজেক্ট অনুযায়ী এরকম আলাদা আলাদাভাবে লিখে ফেলেন। তো আপনাদের ফাংশনের সময় খেয়াল রাখতে হবে শ্যাল কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে, যে এইটা সিস্টেম করবে। হ্যাঁ, এটা বাসায় বলবেন এগুলো। তারপরে আমরা ঠিক করে এগুলো লিখতে হবে, এগুলো বাসায় লিখতে হবে, এগুলো অপশন। এই সরাসরি 3.1 চলে গেছে। 3.1 এবং 2.2 লিখছি। বাকি রয়েছে। এখানে হাই লেভেল যে আমাকে ম্যানেজ করে দিলেন আপনাদের এখানে সব কিছু ঠিক আছে। পার্ট 1 লেখা আছে, পার্ট 1 কেন লেখা আছে? নিচে সারিয়া রইছে।
আপনার দাগ আছে না, আপনি দাগ দেন। আমি তো দাগ বানাই, আমি তো এই দুটোতে বানাই না লাগিয়ে দিই। সময় দেবো আমার আমনে করতে ভালো লাগবে না। তাহলে মনে হয় এই কমেন্ট না মানে এসি কমায় রাখেন, বন্ধ করে দিন না। ছোট তো দিলাম আচ্ছা ঠিক আছে, এটা বন্ধ হয়ে যাবে বলুন। স্যার মানে আমি যেটা বানাচ্ছি ওইটা কি কি রিকোয়ারমেন্ট আছে কি ফাংশনাল রিকোয়ারমেন্টের মধ্যে হ্যাঁ ফিচারগুলো কি ফাংশনগুলো কি আমরা তো স্যার পার্ট 1 দিব না তাই না? কি দিবেন? পার্ট 1 না না পার্ট 1 লেখা দিবেন আপনারা। আর জাস্ট 3.1 ফাংশনাল রিকোয়ারমেন্ট। আমার তো অনেকগুলো স্লাইড আছে এই কারণে। এই পার্ট 1 দেখলে বুঝতে পারবো যে আপনি ক্লাস করেন। এটা এই পার্ট 2 হবে। তোমার লাগতেছে বুঝতেছি না তো কত টাকা লাগবে? আপনি এই যে সিও লিখছেন না, ওটা তো আমি দেখে বুঝবো না। ওই নাম বলে তো এই জন্য আমরা বলে বলে আছে এটা মানে যেটা দেখলে এটা বুঝবে। হ্যাঁ এরপরে হচ্ছে এইটা ভাষায় লিখবেন আমরা তারপর হ্যাঁ বারোটা আমরা লিখবো এটা লিখবেন এইটা আমরা এইটা কি এর মধ্যে ফাংশন 3.0 তে ফাংশনাল রিকোয়ারমেন্ট দিছে। বাদ তো ভাষায় লিখবেন 3.0 স্পেসিফিক রিকোয়ারমেন্ট এর মধ্যে ফাংশনাল রিকোয়ারমেন্ট এর ভিতরে রয়েছে। সব লিখলে পরে তো আজকে এটা লিখতে থাকবে। ঠিক আছে, বিরক্তি করলে প্রত্যেকটা পেমেন্ট দেবে আর তুই প্যাকেটও দিচ্ছিস। এই যে লাল আছে না কতটা? ও আচ্ছা, এটা কি জানি টাইপের। ও আমি তো বুঝি একটু লাভ নেই, কেমন কি রেস হবে? আমি তো কি রে ভাই খালায় লাগে, ও কোনো ভুল হয় না, আমারই এত ভুল হয়। তারপরে এই কি আমরাও হাসতে চাইতো, আপনারা একা একা হাসতেছেন।
আপনার আছে, আপনার ক্যাটাগরি ফার্স্ট আছে দেন আপনার জন্য যেটা আছে সেটা লিখেন। বাদ দিতে হবে না, এটা তো বাবা লিখ করলেন, তো কত মিনিট বসছি পুরোপুরি চিন্তা করবো। তারপরে যে আপনার আইডিয়া আছে করে অ্যাড করবেন যতক্ষণ না পর্যন্ত সাইন হয়ে যায়। তখন আপনি 1.1 দিতে পারেন। হ্যাঁ, আপনার উপরে একটা আইডি দেওয়া আর কি, এটা আইডি দেন। প্রোডাক্ট ফাংশনে আমরা যেগুলো লিখবো ওইগুলোরই ডেসক্রিপশন লিখবো। এগুলোর ডিসক্রিপশন না, ওটা তো জাস্ট হাই লেভেলের কথা। এখানে প্যানেলগুলোর ব্যাপারে ডিটেইলস থাকে, তো সেগুলো সব কথা কিন্তু আমি ডিটেইলস আছে। অনলাইনে ডিপেন্ডিং আমরা পাচ্ছি যে ক্যাপ আমরা ভিডিও আমরা মুখে দেখা এগুলো সব কিছু একটা তো আমি আসিনি। কিন্তু তো বুঝে না অ্যাবিলিটি আপনাকে এটা লিখতে হবে। এখানে দেখেন ফাংশনাল রিকোয়ারমেন্টসের দুটো ইম্পর্টেন্ট পার্ট আছে, একটা হচ্ছে আউট অফ স্কোপ, যে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, এটা আউট অফ স্কোপ, অ্যাডভান্স অ্যানালিটিক্স এগুলা আউট অফ স্কোপ। দেন ফিউচার এনালাইসিসের কথা বলা আছে, যদি আপনারা বলেন যে আমরা এখন এটা দিব না, ইন ফিউচারে আমরা পাবলিকে পে দিব এরকম, তো এগুলো এখানে ডিফাইন থাকবে যে ভাই এখন কিন্তু এগুলো এক্সপেকটেশন রাখলে হবে না, এগুলো পরের নোটসটা আমরা দিব। তো যেগুলো কথাবার্তা হইছে সবকিছু এখানে ক্লিয়ার থাকতে হবে, যেটা দিবেন না সেটাও লিখে দিবেন, যেটা এটা ভাই দিতেছে না মনে রাখবেন। স্যার সিস্টেমে যা যা হবে সবকিছু থাকতে হবে। সিস্টেমে যা যা হবে সবকিছু থাকতে সব হবে। এই দুটি সব বুঝে গেছে ফাংশনাল রিকোয়ারমেন্ট সম্পর্কে। তো তাহলে আমরা এখন 3.2 তে চলে যাই, যে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, কি বলে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। তো এখানে আমাদের অনেক রকমের নন ফাংশনাল রিকোয়ারমেন্ট থাকতে পারে। এই সাকিব, the system shall respond to user action within 2 seconds under normal rule। ঠিক আছে, একদম স্পেশালি বলা থাকবে যে 50 কন্টেন্ট ইউজার হইলে পরে এটা হবে, আমরা সিস্টেম 1 ইয়ারের ডেটা রিপোর্ট 10 সেকেন্ডের মধ্যে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, স্পেসিফিক ভাবে বলা থাকবে যে কি কি পারফরম্যান্সের
নন ফাংশনাল রিকোয়ারমেন্টস আপনারা চাচ্ছেন, এরকম অনেক রকমের নন ফাংশনাল রিকোয়ারমেন্টস আছে, 100-200 আছে। তো এখানে কিছু স্যাম্পল দেওয়া আছে আর কি, আপনাদের প্রজেক্টের জন্য কি যেরকম এক্সপেকটেশন সেগুলো আপনারা এখানে লিখবেন, কিন্তু টু দি স্পেসিফিক মেজারেবল ফরম্যাটে লিখতে হবে। ভেগ কথা লেখা যাবে না যে আমার সিস্টেম ফাস্ট হইতে হবে, ফাস্ট কোনো মেজারেবল কোনো কিছু না। তো আপনাদের জন্য যা যা হইতে পারে লিখে ফেলেন। তো এখানে দেখেন টু দি পয়েন্টে এনএফআর দেওয়া আছে, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট 1, যাতে আপনারা ইন ফিউচার ট্রেস করতে পারেন। আপনার সিস্টেমটা কত ভালো কাজ করতেছে সেটা, আপনাকে একটা ফিচার দিচ্ছেন কিন্তু এটা ভালোভাবে কাজ নাও করতে লোডে তো অনেক টাইম নেবে, তাই না? সেটা হচ্ছে যেমন অ্যাডভাইজিং এর সময় কি হয়, ফিচার তো ঠিক আছে, এক জায়গায় আপলোড দরকার, কিন্তু যখন অনেক লোড হয় তখন কাজ করে না, সেটা হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। তো ওইটা যদি আপনি না বলে দেন তাহলে কোনো বিষয়টা বলা যায় না। এই আপনি না আমার মতো করে লিখে দেন, আমি আমার তো যতই লিখতেছি আমি দেখবো আপনি না দেখবো পরে দেখুন স্যার, এবার দেখুন। সাথে সঙ্গে দেখতেছেন কেন? লিখে রাখা উচিত ছিল, এগুলো সাথে সঙ্গে চলে গেছে। হ্যাঁ অবশ্যই আপনি তো বলবেন এখানে ওয়ান লাইন নাই, কিন্তু এটা আমরা আইডেন্টিফাই করতে হবে না, মানে পুরো ওয়ার্ড বলতে হবে। তবে আপনার এফআর 5 কত কি লিখছেন এফআর 5 এ? The system shall send a notification to the admin. And the notification they will report now for user page. System notification. সিস্টেম নোটিফিকেশন দেবে। স্যার আপনি কত করে বলেন শুনুন আছে এই চ্যাটিং কেস করলাম না, চ্যাটিং কেস করলে তো হ্যাঁ আসতেছি মন করতে আপনি সাজেশনে কাজ করতে চান, এডিটিং এ কাজ করেন। হ্যাঁ হ্যালো কেন কি আর ওয়েট করেন আসতেছি তো। আচ্ছা ঠিক আছে, কালকে দেখা করবেন, কালকে খাবো। ঠিক আছে বুঝে গেছে নন ফাংশনাল রিকোয়ারমেন্টস গুলো। এরপরে আসে হতেছে আমাদের যে ডায়াগ্রাম গুলো আছে, যেমন এখানে আমরা ইউজ কেস ডায়াগ্রাম শিখছিলাম, মনে আছে ইউজ কেস ডায়াগ্রাম শিখছিলাম গতকালকে?
ইউজারের সাথে ফিচারগুলোকে লিঙ্ক করে দেওয়া, ইউজ কেসগুলোকে কে কোনটা ইউজ করবে সেই জিনিসগুলোকে তো এর বাইরে মনে করেন যে আমাদের ডেসক্রিপশন আমরা দেখছিলাম, হ্যাঁ ইমেজ থেকে বানাবো, আমরা তখন বানানো শিখিনি। যখন বানাবো তারপরে এইটুকু লেখার পরে সেখানে এসে আমরা এটাকে বসাই দেবো। সিমিলারলি ইউজের ডেসক্রিপশন যেটা আমরা লাস্ট ক্লাসে দেখছি, ঠিক আছে, সেটাও আমরা কি করবো এখানে অ্যাড করে দিব যে এই ইউজ কেসগুলো আমরা লিখছি। এরকম যতগুলো ইউজ কেস আছে এখানে স্যাম্পল হিসেবে 2টা দেওয়া আছে, তো এই স্যাম্পল হিসেবে 2টা আপনারা লিখবেন, ঠিক আছে। তো এটার পরে আরো যত রকম আমরা দেখবো ডায়াগ্রাম দেখবো, ওগুলা এটার পরে পরে অ্যাড হতে থাকবে। তো যখন ডায়াগ্রামগুলো শেষ হয়ে যাবে তখন আপনি চাইলে পরে এখানে আদার্স যেগুলো কনক্লুশন পার্টগুলো দিতে পারেন, যে কনভেনশন কি, কোন কনভেনশন ফলো করে লিখছেন, আপনি কীভাবে ট্রেস করতে পারবেন যে এফআর মানে কি, এগুলো প্রত্যেকটার যে একটা ইউনিক আইডি দিচ্ছেন সেগুলো সম্পর্কে বলবেন। এই 6 নাম্বারটা বড় ইম্পর্টেন্ট, যে আপনি যদি কোনো রিভিশন ইন ফিউচারে আনেন সেগুলো সম্পর্কে এখানে ডিটেলস এখানে লগ করে রাখবেন। এই জিনিসগুলো কনক্লুশনের পার্ট। লাস্টে যে রেফারেন্স থাকে, যে কোন জায়গায় থেকে আপনি ইউজ করছেন সেটাও আপনি এখানে রাখতে পারেন। কোনো অ্যাপেন্ডিক্স থাকলে পরে যে কোথায় এই টেবিলের নাম্বার একটা দিচ্ছেন, এটার নাম, টেবিলের নাম এটা, এই ইমেজের নাম হইতেছে এটা, সেটা দিতে পারেন। লাস্টে থ্যাংক ইউ দিয়ে দিবেন, ঠিক আছে। দিয়ে এখানে হইতেছে আমাদের এসআরএসটা শেষ হয়ে যায়, ঠিক আছে। তো এসআরএস এর যে টেমপ্লেটটা আপনারা দেখলেন, এটা আসলে একেবারে জেনারিক টেমপ্লেট ওরকম না, বা ফরম্যাটটা এভাবে সাধারণত আমরা ফলো করি। যেগুলো মেইন ফরম্যাট আছে, ইন্ট্রোডাকশন, ওভারঅল ডেসক্রিপশন, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, ফাংশন রিকোয়ারমেন্টস, এই জিনিসগুলো আমরা সাধারণত ফলো করি, যেগুলো আমরা প্রথমে পড়ছি আর কি। তো এই স্ট্রাকচার যে টেমপ্লেটটা আমরা বানাইছেন আপনাদের প্রজেক্টের জন্য বানাইতে হবে। আপনারা এখন যেভাবে লিখছেন দেখে প্রফেশনাল লুক নাই কোনো, ঠিক আছে, কিন্তু এটাকে একটা সুন্দর একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসবে, যাতে একটা মানুষ আপনার এইটা দেখে আপনার সিস্টেমের সম্পর্কে পরিপূর্ণ ধারণা পায়, ঠিক আছে। সেটা হচ্ছে আপনাদের বানাইতে হবে, এবং এটার লুকটাও সেরকম হইতে হবে। কোথাও ছোট ফন্ট, কোথাও বড় ফন্ট, উপরে নিচে মিক্স হয়ে গেছে সব কিছু, সেরকম যাতে না হয় এগুলো খেয়াল রাখতে হবে। এটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট থাকে আর কি, সুন্দরভাবে দেখা দেখতে বোঝা যায়, এরকমভাবে জিনিসটা তৈরি করতে হবে। গুগল ডক বা অফিস বা কি বলে ওয়ার্ড বিকজ একটা বেসিক রিকোয়ারমেন্ট শেখা আর কি, সেটা যারা জানেন না তারা শিখে নিন যে কীভাবে আসলে প্রপারলি ফরম্যাট করতে হয়। অনেকে আছে টাইপ করতে পারেন, বাট প্রপার ফরম্যাট জানেন না, পরে যে কীভাবে যায় সেটা জানেন না, ঠিক আছে। তো সেগুলো একটু শিখে নিন। তো আপনাদের যে টাস্কটা গুগল ডকটা করছেন, গুগল ডকটা আপনাদের ক্লাসরুমে সাবমিট করে দেন। যে যতটুকু আছে ততটুকু এটা তো ল্যাব কাজ, ল্যাব পারফরমেন্স। টাইটেল আপনার পুরো যে টাইটেল এটা কি কোনো আইডি বলে কোনো ফরম্যাট থাকে না, এটাই ফরম্যাট, এই স্ট্রাকচারটা দাও ইন্ট্রোডাকশন, এটা প্রোফাইল মানে ফরম্যাট মানে কোন সাইজ আপনি যেমন কাজ করতে এটা এরকম কোনো আইডি নেই, এটা টাইম দিয়ে আইডি চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ আপনাদের যেটা আছে সেটা ভিউ অনলি দিয়ে
Ahora tengo un programa abajo por ahí. দিয়ে এটা সাবমিট করে দেন এটা কিন্তু তুমি সাবমিট করলে করতে পারবে না তো সেভাবে সাবমিট করে দেন স্যার এডিট করা যাবে না তাহলে তো আপনি রাইটিংটা সুন্দর করে করে দেন তাহলে তো ল্যাব পারফরম্যান্সে কিছু টাই গেল কপি করতে হবে আর এটা তো মাইনাস করে সেটা সাবমিট করে হ্যাঁ এগুলো তো করতে বলো নাই শেয়ারে যান শেয়ারে গেলে পরে পাবেন শেয়ারে স্যার আমি ফার্স্ট জায়গায় ওকে সবাই দিছেন না স্যার দেন দেন তাড়াতাড়ি দেন মেনু এই মেনু না এখান থেকে শেয়ার মেরে কপি দিয়ে দিন ঠিক আছে টাকা টাকা কি টাইটেল দেবে আরে শুধু টাইটেল দিয়ে ওরকম তো দেখছি না আরে ইয়েতে দেখা যায় ভিতরে দেখা যায় ও সেখান থেকে দেখছি সো রিসার্চ কেমন লিখতে হয় সবাই আইটেম পাইছেন আশা করা যায় এসব কিছু নিজে রিসার্চ নিজে লিখতে পারবেন আশা করছি কি জিজ্ঞাসা করবেন না আপনি জিহাদ বললাম যে নিজে রিসার্চ নিজে পরিচিত লিখতে পারবেন কিনা এখন কি এডিট করা যায় পারবেন আপনি তো পারবেন নরমালি ইয়া তো এডিট আপনি করা যদি যায় একটু করতে হবে আইডি আইডি স্ক্রিনে দেখেন কি বলে একটা ফরম্যাট দিছিল ওটার মধ্যে এত ইন ডিটেইলস ছিল ইন্ডিয়াতে তো সেজন্য আমার ইন্ডিয়াতে তো আপনি দিছিলেন এটা এই সেকশনে ডায়াগ্রাম ফোকাস বেশি দিছিল যে ইউজ কেস ডায়াগ্রাম ডেটা ফ্লো ডায়াগ্রাম এগুলো বেশি ফোকাস দিছিল ঠিক আছে সবাইকে থ্যাংক ইউ সবাই দিছেন এটা বন্ধ আনি নেই